ভারতবর্ষটাকে মানে স্বীকার করেনি, মৃত্যুটাকে স্বীকার করেনি। তো ঠিক মানে এটা নিয়ে অনেক এনকোয়ারি হয়নি, তারা এনকোয়ারি হয়েছে, কিন্তু খুব জাস্টিফাইড রিপোর্ট আমরা এখনো পর্যন্ত পাইনি। ফলে একটা আমাদের কাছে একটা রহস্যাবৃত থেকে গেল নেতাজির মৃত্যু হয়েছিল কিনা। পরবর্তীকালে অনেকে বলেছেন নেতাজিকে দেখেছেন তারা, বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখেছেন ইত্যাদি ইত্যাদি। যেভাবে হোক তিনি মারা গেছেন কি মারা যাননি আমরা কেউ জানি না। এই 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 ব্যাপারটাই আমাদের মধ্যে থেকে গেছে এখন পর্যন্ত। যেখানেই থাক আমার মত হচ্ছে এটাই যে ভারতবর্ষেও বহু মানে ক্ষণজন্মা মানুষের জন্ম দিয়েছে। সে থেকে দেখতে গেলে আমি অন্ততপক্ষে এইটুকু বুঝি যে ওনার থেকে বড় বিপ্লবী ভারতবর্ষে জন্মায়নি। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ধুলো দিয়ে যেভাবে তিনি কলকাতা থেকে বেরিয়ে চলে গেলেন সেই জার্মানি পর্যন্ত, এবং তখনকার দিনে যে হিটলারের নামে সারা পৃথিবী কাঁপত, তার সঙ্গে দেখা করে বললেন তোমার শত্রু ব্রিটিশ, তাকে আমি লড়াই করতে চাই ভারতবর্ষের মাটিতে, তুমি আমায় সাহায্য করো। খুব বড় কোনো সাহায্য না পেলেও তিনি সামান্য একটা পেয়েছিলেন, মানে আশ্বাস পেয়েছিলেন, হ্যাঁ আমি আছি এই পর্যন্ত। এবং কিছু লোক যারা জার্মানিতে ছিল তাদেরকে দিয়ে সাহায্য করেছিলেন, এর বেশি কিন্তু কোনো সাহায্য তিনি পাননি। কিন্তু তারপরেও তিনি সেখান থেকে ডুবোজাহাজে করে, তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ সারা পৃথিবী দখল করে নিয়েছে, ডুবোজাহাজে করে প্রায় 60 দিন ডুবোজাহাজে ছিলেন, থেকে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় এলেন এবং সেখান থেকে রাসবিহারী বসুর ডাকে জাপানে গেলেন। জাপান তখন ভারতবর্ষের কিছু সৈনিককে, যারা ব্রিটিশ সোলজার ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছিল, তাদের দিয়ে শুরু হয়েছিল প্রথম আইএনএ বাহিনী। এই আইনি বাহিনী তৈরি করেছিলেন এবং তারপরে তো লড়াইয়ের কথা সবাই আমরা জানি। সময়ের ভুলের জন্য, বর্ষাকাল পড়ে যাওয়ার জন্যে পাহাড়ের মধ্যে তো আক্রমণ করেছিলেন যখন ভারতবর্ষকে, সেটা পাহাড়ে। তো এই একটা মানে সময়ের ভুলের জন্য তিনি সেই সময় যুদ্ধতে ঠিক ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে পেরে ওঠেননি। এই সব মিলিয়ে দেখতে গেলে আমার মনে হয় যে এই যে লড়াই, এই লড়াই করার একজন পরাধীন দেশের একজন নাগরিক হিসেবে যে তিনি যেভাবে তিনি লড়াই করেছিলেন, এটা একটা বিস্ময়ের ব্যাপার। তাই ভারতবর্ষের মানুষ যতদিন থাকবে, ভারতবর্ষ থাকবে, ততদিন নেতাজি সুভাষচন্দ্রের স্মরণে থাকবে মানুষের। ভারতবর্ষের স্বাধীনতা উত্তর যে রাজনৈতিক ঘটনা, সেইখানে নেতাদের যোগ্য উত্তরসূরি হিসেবে কাউকে দেখতে পান? দেখো, ঠিক এইভাবে তো আমি বলতে পারবো না ব্যাপারটাকে, কারণ যারা তার পরবর্তীকালে এসেছিলেন কেন্দ্রে, তারা অনেকেই তার সমসাময়িক সময়ের লোক মানুষ। কিন্তু নেতাজি যেটা ভাবনা ছিল, যেটা তিনি একজন সোশ্যালিস্ট ছিলেন এবং সেই সোশ্যালিস্ট হিসেবেই এসেছিলেন। পরবর্তীকালে তার ধ্যান ধারণার কিছু কিছু তো নিশ্চয়ই মিশ্র অর্থনীতিতে তারই একটা প্রয়োগ। তিনি তো প্রথম প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন পরাধীন ভারতবর্ষে, এর মতো আমরা ভুলতে পারি না। এবং সেই প্ল্যানিং কমিশন পরবর্তীকালে ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল। ফলে নেতাজি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, রাজনীতি, সমাজ, অর্থনীতি, সব জায়গায় তিনি জড়িয়ে আছেন। দেখো, এটা মিটে যাওয়া দরকার, মানে মেটার মতো বিষয় হলে নিশ্চয়ই মিটে যাওয়া দরকার। কিন্তু আমি এর উপর এনকোয়ারি হয়েছে অনেক, কিন্তু সেই এনকোয়ারি রিপোর্টটাকে নেতাজির পরিবারের লোকরা মেনে নিলেও আমরা মেনে নিতে পারি না, কারণ সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়। অবশ্যই হোক, অবশ্যই, হ্যাঁ নিশ্চয়ই হোক, কেন হবে না, হওয়া উচিত। একটা জায়গায় তো আসতে হবে সকল মানুষকে। এই যে একটা ধোঁয়াশার মধ্যে তিনি আছেন কিনা, অনেকেই বলেন তার পরবর্তীকালেও তার অস্তিত্বের খোঁজ পাওয়া গেছে, তাকে দেখা গেছে। ফলে একটা জায়গায় একটা সিদ্ধান্ত হওয়া উচিত যে কোথায় এসে দাঁড়াই আমরা। সম্ভব এটা আমার ব্যক্তিগত মত, যে অস্থিভস্ম বলে রাখা আছে যে জিনিসটা, সেটা একটা ডিএনএ টেস্ট হলে আমার মনে হয় একটা সত্যের উন্মোচন হতে পারে। এটাই আমার বক্তব্য।
আমি দেখছিলাম এটা এতে মানে ইউরোপে না তুরস্কে একটা ঘটনা ঘটেছে, এরকম একটা বাড়ি ভেঙে পড়েছে, বিশাল বা 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশে নতুন কিছু নয়। তবে মানুষের মধ্যে ভ্যালুজ বলতে যেটাকে বলে, মূল্যবোধ, যে বাড়িটা করলো সে 4 ভাগ, মানে যখন দেয়াল গাঁথছে তখন সে 6 ভাগ দিচ্ছে না 10 ভাগ দিচ্ছে। যে ভিতটা গাঁথলো সে 4 ভাগ দিল না 6 ভাগ দিল না 10 ভাগ দিল, জানতে পারা যাচ্ছে না। তো এটা হচ্ছে মূল্যবোধের ব্যাপার, যে আমি ওষুধে জাল ওষুধ দিচ্ছি, আমি সিমেন্ট বালি ভুল মেশাচ্ছি, বালি হেরে যাচ্ছে, বাড়ির তলায় সয়েল টেস্ট হলো না, এই যে জিনিসগুলো ঘটছে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। মানুষ একটা মানে অন্যায় লোভের পথে যেভাবে হাঁটছে একটা শ্রেণীর মানুষ, এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। এটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয়ে খুব কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। আমার মনে হয় এ ব্যাপারেও তিনি খুব কড়া সিদ্ধান্ত নেবেন, কারণ অ্যাট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেন্সটে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং সেটা দৃষ্টান্ত হয়ে যখন দেখা দেবে তখন নিশ্চিতভাবে আমার অগাধ বিশ্বাস আমার মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশ্চিতভাবে এখন কড়া সিদ্ধান্ত নেবেন। ইনকোয়ারি চলছে, এক্ষুনি গ্রেপ্তার নাও হতে পারে, কিন্তু গ্রেপ্তার হবে আশা করা যাচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজে মাতৃমা যে প্রকল্প আছে সেখানে আয়াদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, যে টাকা না দিলে পরিষেবা পাবে এমনটাই কিন্তু আয়ারা অভিযোগ। এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা। এটাও একটা মানে সামাজিক অবক্ষয়ের ব্যাপার চলছে আর কি, ডিজেনারেশন অফ সোশ্যাল ভ্যালুজ, এটা অনেক স্তরেই এটা স্প্রেড করছে। এটার বিরুদ্ধে একটা আমি এর আগে একদিন বলেছিলাম কতগুলো ঘটনার উপর একটা ইন্টারভিউতে, যে আমার মনে হয় এটা একটা আমাদের একটা দলের বা সরকারের দায়িত্বের মধ্যে পড়বে না, এটাকে একটা সকল, এমনকি মিডিয়াতে বসে রোজই দেখতে পাই নানা ধরনের আলোচনা হয়, কিন্তু এটাকেও একটা যে সোশ্যাল ডিজেনারেশন হচ্ছে মানুষের মনের, হ্যাঁ, অন্যায়ভাবে পয়সা রোজগার করার একটা প্রবণতা, এগুলো যে চলছে, এর বিরুদ্ধে একটা যেন জনমত তৈরি করার দরকার আছে। সেখানে সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম, তাদের খুব বড় ভূমিকা আছে, আমাদের তো আছেই, বললাম আমাদের তো আছেই।